সম্মানিত ডিরেক্টর অ্যান্ড সিইও জনাব AHM হাবিবুর রহমান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের আয়োজনে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আর্থিক খাতের চ্যালেঞ্জ ও জাতীয় নির্বাচন, যেটি একটু কিউ দিতে চাই আপনাদের যে আর্থিক খাতে অন্তর্বর্তী সরকার একটি পঙ্গু অর্থনীতি পেয়েছিলেন। এর পরের 15 মাসে অর্থনীতির ক্ষতি কিছুটা সেরেছে, কিন্তু পুরোপুরি সুস্থ এবং সবল হয়নি। ফলে নির্বাচনের পর নতুন সরকারকে একটি উত্তরাধিকার সূত্রে গতিহীন অর্থনীতি পেতে হবে। বিনিয়োগের মন্দা এবং এর প্রধান কারণ বিনিয়োগের এতটা মন্দা অবস্থায় অনেক বছর দেখেনি বাংলাদেশ। জ্বালানি সংকট, আর্থিক খাতের দুরবস্থা, উচ্চ সুদহার, উচ্চ মূল্যস্ফীতি, কম হারের মজুরি বৃদ্ধি, ক্রয় ক্ষমতা কম, এসব সমস্যা তো অর্থনীতিতেই আছে। তবে বর্তমান সরকারের সময় যুক্ত হওয়া বড় দুটি উপাদান হচ্ছে অস্থিরতা ও অনিশ্চয়তা। এতে তৈরি হয়েছে আস্থাহীনতা। এ কারণে অর্থনীতি গতিহীন, বিনিয়োগ নেই, বাড়েনি কর্মসংস্থান, ফলে অর্থনীতির প্রবৃদ্ধিও সামান্য। এই হচ্ছে সার্বিক চিত্র আমাদের এই মুহূর্তে অর্থনীতির। আমরা এরপরেও যদি বলি যে শিল্পায়নের ক্ষেত্রে একটা বড় ধাক্কা আমাদের খেতে হয়েছে, বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এসব নিয়ে একটু কথা বলতে চাই, আর্থিক খাতের চ্যালেঞ্জ ও জাতীয় নির্বাচন এই শিরোনামে। শুরুটা যেটি দিয়ে একটু করতে চাই যে গত রাতে রাজধানীর একদম প্রাণকেন্দ্র কড়াইল বস্তিতে বেশ বড়সড় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজকেও দিনভর আমরা সেই মানুষের হাহাকারগুলো দেখেছি। আমি একটু এই শুরুটা করতে চাই মোস্তাফিজুর রহমান আপনাকে দিয়ে। আপনি নগরের মানুষ, আপনি একজন উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং আপনি মানুষের সঙ্গে কাজ করেন। এই যে নগরে প্রায় অগ্নিকাণ্ড এবং এই যে কড়াইল বস্তির ভয়াবহতা, আসলে আমরা এত পিছিয়ে আছি কেন? অগ্নি নির্বাপনের বেশ সময় লেগেছে এবং বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাসস্থান হারা হয়েছে। দেখুন, এগুলো তদন্তের পরে বের হয়ে আসবে এবং সরকারি অনেক তদন্তেই যখন এটার রিপোর্টটা আসে তখন আর ওটার আর গুরুত্ব থাকে না এবং ওটা নিয়ে কি হয় জনগণ জানে না। তা আমাদের সম্প্রতিকালে যে আপনার বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটা এমনকি আমাদের এয়ারপোর্ট, যেটা হলো দেশের মধ্যে একটি আন্তর্জাতিক একটি জায়গা, যেটা সবচেয়ে নিরাপদ হওয়ার কথা, এমনকি যে সমস্ত দেশে যুদ্ধ বিগ্রহ চলে এবং সিভিল ওয়ার চলে সেরকম জায়গাতেও কিন্তু এয়ারপোর্টটা নিরাপদ রাখে। তো আমরা এই ঘটনা থেকেই বোঝা যায় যে আমাদের এই অগ্নি নির্বাপনের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা, পূর্বাভাস এবং আগুন লেগে গেলে তার সাথে সাথে এটার ব্যবস্থা এখানে ত্রুটি রয়ে গেছে। সেটা হলো আমরা অনেক চিন্তা ভাবনা করে কোনো জিনিস বের করা যায়, আবার যদি এমন হয় যে এই ধরনের ঘটনা উন্নত দেশগুলো তারা কিভাবে এগুলোকে অ্যাড্রেস করে, আমরা কিন্তু সেইভাবে এয়ারপোর্টকে আমরা সাজাতে পারি। এশিয়ার মধ্যে আপনার সিঙ্গাপুর একটা এক্সাম্পল, জাপান এক্সাম্পল, চায়না এবং ভারতেরও বড় এয়ারপোর্ট আছে। এগুলো এয়ারপোর্টের অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা এবং তার সাবধানতা এবং ইন অ্যাডভান্স তারা কী ধরনের স্টেপস নিয়ে থাকে সেগুলোকে অ্যাড্রেস করে আমরা এটা করতে পারি। আর আজকের যে বস্তিবাসী সমাজের তো দরিদ্র শ্রেণী, আমাদের দেশে গরিব মানুষের সংখ্যাই তো বেশি এবং গরিব মানুষগুলোই তারা হলো আপনার ওই ভঙ্গুর অবস্থায় থাকে, তাদের নিরাপত্তাটা দেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। তো আমি মনে করি যে দেশের কোনটার সাথে কোনটা জড়িত অনেক কিছু বুঝতে সময় লাগে। এটা স্যাবোটেজ কিনা বা এটা এমনিই লাগছে কিনা, এগুলো তদন্ত করে বের হবে। সার্বিকভাবে আমাদের দেশে এয়ারপোর্টে যেটা আমরা দেখেছিলাম যে শর্ট সার্কিট থেকে এটা যেহেতু তদন্তে বের হয়ে আসছে, আমাদেরকে এটাই বিশ্বাস করতে হবে। কিন্তু একটা শর্ট সার্কিট মানে কি, যে একটা লুজ কানেকশন একটার সাথে একটা। তো তদন্ত রিপোর্টকে আর এটা নিয়ে আমাদের আর চ্যালেঞ্জ করার কিছু নেই। আমরা এগুলো যাতে না ঘটে সেই ধরনের ব্যবস্থা নিতে হবে। ঠিক অগ্নিকাণ্ডের মতো ঘটনায় আমরা প্রাণহানি চাই না এবং আমাদের সক্ষমতার প্রশ্নে বারবারই প্রশ্নবিদ্ধ হতে হয়। সেই জায়গায় আরও করণীয় ঠিক করা উচিত। আমি একটু জনাব মাসুদ কবির আপনার কাছে আলোচনায় যেটি নিয়ে আসতে চাই। এর মধ্যেই আমরা যে আলোচনাগুলো করছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টা পার করলেন, নানান চ্যালেঞ্জ আছে অর্থনীতিতে। আমাদের তৈরি পোশাক খাত হচ্ছে আমাদের অর্থনীতির লাইফলাইন। আমরা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আহরণ করি এই খাত থেকে। আমরা যদি একদম পয়েন্ট ধরে বলি যে গত 14-15 মাসে প্রায় 350-এর কাছাকাছি গার্মেন্টস সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এটা আসলে কতটুকু ধাক্কা লেগেছে আমাদের অর্থনীতিতে? ধন্যবাদ আপনাকে এবং এশিয়ান টিভিকে। আমরা যদি সরাসরি আপনার প্রশ্নের উত্তরে আমরা যাই যে গত বিজিএম এর তথ্য মতে কতটুকু শিল্প বন্ধ হয়েছে আপনাদের সেক্টরে?
আমরা আমরা জাস্ট স্পেসিফিক হয়তো যেই সংখ্যাটা 300 350 পত্রিকা যেটা এসেছে আমরা হয়তো ওই ফিগারটা ধরেই আমরা কাজ করি। তো সেই জায়গা থেকে যখন আপনার 1 বছর বা 1 বছরের এই সময়ে যদি আপনার 3 থেকে 350 বা যদি এর কমও হয়, সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়া মানে কিন্তু এখানে দুইটি বড় ধাক্কা। একটা হলো যে আমার অর্থনীতিতে একটা বড় ধাক্কা, আর একটা হলো আমার কর্মসংস্থানে একটি বড় প্রভাব। এই 350 ফ্যাক্টরিতে যদি সেখানে যদি 5 লাখ শ্রমিকও যদি সেখানে কাজ করে থাকে, তাহলে সেখানে তার ফ্যামিলি মেম্বার সহ কিন্তু সেখানে প্রায় 25 লাখ 30 লাখ লোকের সেখানে আপনার তার স্বাভাবিক এবং সামাজিক নিরাপত্তার জায়গাটা সেখানে হুমকির মধ্যে পড়ে। আমরা যেটা দেখেছি বা আমরা যেটা বারবার সরকারকে বা আমরা আমাদের স্টেক হোল্ডারকে আমরা সেভাবে কনসার্ন করার চেষ্টা করেছি, সেটা হলো যে একটা দেশে পলিটিক্যালি বিভিন্নভাবেই সেটা পলিটিক্যাল আপরাইজ হবে, পলিটিক্যাল পরিবর্তন হবে, বা পলিটিক্যালি সেখানে অনেক সময় অর্থনৈতিক বিভিন্ন সিদ্ধান্তও সেখানে নতুন নতুন আসবে। কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশের এ পর্যন্ত যখনই কোনো সরকার পরিবর্তন হয়েছে, সেটার প্রথম ধাক্কাটা এসেছে ব্যবসা খাতে। এটা যে কোনো সময় আপনি দেখবেন যে এটা ব্যবসায়ীদের ক্ষেত্রে আমরা ওই বিতর্কে যাব না যে ব্যবসায়ীদের দোষ কতটুকু বা ব্যবসায়ীরা এটার জন্য কতটুকু দায়ী, বাট আমরা আমাদের পলিসি মেকিংয়ে যদি ব্যবসাটাকে পলিটিক্যাল উইংস থেকে যদি এটা বাইরে বের করে রাখা যায়, কারণ একটা দেশের অর্থনীতি আপনি দেখেন যে গত 1.5 বছরে আপনার ব্যাক্সিমকো থেকে শুরু করে নাসা গ্রুপের মতন বড় বড় ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে, 4টা ব্যাংক আপনার গভর্নমেন্ট সেটাকে মার্জ করেছে। তাহলে এটার ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড় মিন হলো যে এইখানে এটার সাথে রিলেভেন্ট যারা আছে, এখানে আপনার এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে, সেখানে যতগুলো আপনার সাপ্লায়ার চেইন আমাদের এখানে আছে, অ্যাট দ্য সেম টাইম ব্যাংকেও কিন্তু একটা বড় গ্রাহক এখানে আপনার জড়িত। তাহলে আমার এটার সাথে যারা সম্পৃক্ত তাদের অবস্থাটা কোথায়, দেশের অর্থনীতির অবস্থাটা কোথায়, পাশাপাশি আস্থার জায়গাটা কোথায়? কারণ আমার যখন এখানে আপনার একাধারে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হবে, তখন নতুন উদ্যোক্তারা কেউ সাহস করবে না সে নতুন করে ইনভেস্টমেন্ট করতে, যেটার প্রভাব আমরা দেখছি যে আমাদের ফরেন এফডিআই তো নেই বা যেটা অল্প আছে, পাশাপাশি আমাদের আভ্যন্তরীণও কিন্তু আমাদের সেখানে নতুন করে উদ্যোক্তা বা সেখানে আমাদের এন্টারপ্রেনারশিপ কিন্তু এখানে আসার সাহস করছে না, বিকজ অফ আমার এই ইন্ডিকেশনগুলো সে তাকে সেফ মনে করছে না। তাহলে এইটার যখন আপনি যে কোনোভাবেই, এখন আমাদেরকে ধরেন ব্যাংকের একটা বড় বাধা বা ব্যাংকের একটা বড় জায়গা, সেখানে হলো যে ব্যাংকের ইন্টারেস্ট রেট নিয়ারলি আপনার 15%। পাশাপাশি আমাদের এই রুগ্ন প্রতিষ্ঠানগুলো বা যেভাবে প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য আমাদের আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক যেভাবে সহযোগিতা করবে, তারাও সেখানে একটা জায়গাতে স্টাক হয়ে গিয়েছে। যে আমাদের যারা প্রতিযোগী দেশগুলো আছে, আমরা যাদেরকে তৈরি পোশাক খাতের প্রতিযোগী দেশ মনে করি, সেখানে ব্যাংকিং সুদের হার আমাদের সুদের হারের মধ্যে তফাৎটা দেখেন, আমরা আমাদের প্রতিযোগী দেশ থেকে শুরু করে অন্যান্য যারা আমাদের কম্পিটিটর আছে, কারো সুদই 7 থেকে 9% উপরে নেই। আমাদের সেটা নিয়ে 15%, মানে প্রত্যেকেরই সিঙ্গেল ডিজিটের মধ্যে। সেটা এক এক দেশের এক এক ধরনের আপনার, তার হয়তো চার্জ বেশি বা তাকে হয়তো বিভিন্ন ধরনের ট্যাক্স বেশি দিতে হচ্ছে, বা ইন্টারেস্ট রেটটা প্রত্যেকেরই সিঙ্গেল ডিজিটে আছে, যেটা আমাদের এখানে প্রায় 14-15%। তাহলে এইখানে আপনার 14-15% ইন্টারেস্টের পরে আপনার অন্যান্য যে বাধাগুলো আছে, আমাদের এখন শীতের মধ্যে তারপরও 6 থেকে 7 ঘন্টা আপনার ইলেকট্রিসিটির আপনার ফল্ট এখানে আছে, আপনার লোডশেডিং চলছে। এখনও আপনার ঢাকা থেকে আপনার একটা শিপমেন্ট কার্গো আপনার এক্সপোর্টের বা ইম্পোর্টের কার্গোর এখানে ডেলিভারিতে আমার 10 থেকে 12 ঘন্টা লাগছে। আমাদের পোর্টে আপনার সেখানে আপনার একটা বড় ধরনের আপনার ডিলে প্রসিডিউর সেখানে মেনটেন হচ্ছে। এই যে পারিপার্শ্বিক আমাদের ধরুন জ্বালানির একটা বড় সংকট আমাদের এখানে আপনার কোনো ইন্ডাস্ট্রিতে ডিরেক্ট গ্যাসের কোনো ফ্যাসিলিটি সেখানে নাই। তাহলে এই যে আমাদের এতগুলো ব্যারিয়ারের মধ্য থেকে তারপরে যখন এখন নতুন সরকার যেই আসুক বা নতুন সরকার এখন যারা সরকার পরিচালনা করছে, ব্যবসায়ীদের একটা হলো যে যারা ব্যবসার মধ্যে যাদের ব্যাড প্র্যাকটিস যারা আছে, সেটার এক ধরনের পলিসি মেকিং, যে আমরা এটাকে কমিয়ে আনবো, এটাকে রাতারাতি বন্ধ করা যাবে না, কারণ এটা আপনার আমাদের টোটাল সিস্টেমের মধ্যে এই দুর্নীতিটা আছে। সেটা আপনার একদম ব্যুরোক্রেসি থেকে শুরু করে আমাদের একদম এন্ট্রি লেভেল পর্যন্ত। এটাকে আপনি শুধু ব্যবসায়ীদেরকে আপনি পানিশমেন্ট দিয়ে এটাকে আপনি বন্ধ করতে পারবেন না, সেটাকে হয়তো আপনি একটা পর্যায়ে আপনি নিয়ে আসতে পারবেন। কিন্তু আমার অ্যাট দ্য সেম টাইম যদি আমাদের যেই ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল এবং আমাদের পলিসিগত যে সাপোর্টটা, এইটা যদি আমাদের অনেকগুলো ভালো কাজ এখানে হচ্ছে, সেই কাজের পাশাপাশি যদি এই ইন্ডিকেশনের জায়গাতে একটা আস্থার জায়গা তৈরি করা যেত, আমার মনে হয় যে হয়তো দেশের এবং দেশের বাইরের
বিনিয়োগকারীদের একটা আস্থা এখানে হয়তো নতুন করে বিনিয়োগের সম্ভাবনা। ধন্যবাদ আপনাকে। আমরা আবার আসবো আপনার সঙ্গে আলোচনা। এইচ.এম. হাবিবুর রহমান, আপনার কাছে আসতে চাই। যেটি মাসুদ কবির বললেন যে পরিমাণে শিল্প কারখানা বন্ধ হয়েছে, সেখানে প্রায় 4 লাখ বা তার কাছাকাছি শ্রমিক বেকার হয়েছেন। আমাদের প্রায় 70-80 লাখ কর্মসংস্থান হয়েছে আমরা যদি ইন্ডিভিজুয়াল হিসাব করি তৈরি পোশাক কারখানায়। এই যে বিপুল পরিমাণের কারখানা বন্ধ হলো, ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, আপনি প্যারামাউন্ট বাংলাদেশের একটি লার্জেস্ট প্রতিষ্ঠান আমি বলবো যে এই আরএমজি সেক্টরের, এবং আপনি ন্যাশনাল ইন্টারন্যাশনালি বেশ বায়ারদের সঙ্গে আপনার সংযোগ আছেন। এই যে এই পরিমাণে শিল্প কারখানা বন্ধ হলো, আসলে এইটাতে কি পলিসিগত সমস্যার কারণে বন্ধ হয়েছে, না আর্থিক সংকটের কারণে? বা এই বন্ধ হওয়া কারখানাগুলো নিয়ে বায়ারদের মূল্যায়নটা কি? আসলে ধন্যবাদ। আমি কবির ভাইয়ের সাথে কয়েকটা বিষয়ে খুবই একমত পোষণ করছি। সেটা হলো, একটা দেশের পরিবর্তনের মধ্যে জাস্ট পলিসি মেকিংয়ের যে জায়গাটা, আমি মনে করব আমাদের এই জায়গাগুলোতে অনেক রং ডিসিশন আছে। তার মধ্যে আমাদের গভর্নমেন্টের পরিবর্তন হয়, আমাদের সরকারি বিভিন্ন দপ্তরে যারা আছেন, প্রত্যেক দপ্তরে যার যে কাজ, আসলে সেই জবাবদিহিতা নাই। আমরা বিভিন্ন ধরনের গভর্নমেন্টে পাই, কিন্তু ব্যবসায়িক মাইন্ডেড গভর্নমেন্ট আসলে এটা আমরা পাই নাই। আর না পাওয়ার কারণে আজকে আমাদের 350 গার্মেন্টস বন্ধ হয়েছে, এবং আমি আপনাকে বলবো আগামী 6 মান্থের মধ্যে আরও 300 গার্মেন্টস বন্ধ হবে। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স ডাটা দিচ্ছি, যেটা গত 3 মাস, সেটা হলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আমরা যদি 2024-এর সাথে 2025 যদি কম্পেয়ার করি, আমার আগস্ট মাসে 5% আমার রপ্তানি কমেছে, আমার সেপ্টেম্বর মাসে 6% কমেছে, অক্টোবর মাসে আমার 8% কমেছে। এবং নিশ্চয়ই একটি বড় ধাক্কা রপ্তানি, এটা অনেক বড় ধাক্কা। এবং আমি আপনাকে বলবো আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত আরও বড় আকারে ধাক্কা খাবে। তাহলে খাওয়ার পিছনে কয়েকটা বিষয়। প্রথম হলো রাজনৈতিক অস্থিতিশীলতা। আমাদের বায়ার জাস্ট লাস্ট উইক যদি আমরা একটা কম্পারিজন করি, বাংলাদেশের ওয়ার্ল্ডের সেরা টপ 10 ব্র্যান্ড, ওদের ডাইরেক্টর থেকে শুরু করে টপ ম্যানেজমেন্ট বাংলাদেশে এসে তারা দেখতে এসেছে যে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন কেমন, আমরা আগামী 6 মান্থ 1 ইয়ার অর্ডারটা প্লেস করব কিনা। সেই রিপোর্টটা কি তারা যে রিপোর্ট করারই সে সময় পায় নাই। যখন হরতাল, যখন ধর্মঘট, তারা সকল মার্কেটিং যেই ভিজিট ছিল, যে মিটিং ছিল, সব ক্যান্সেল করে তারা চলে গেছে। আসলে একটা দেশের একটা ব্র্যান্ডের মালিক যখন বাংলাদেশে আসে, সে অর্ডার দিতে আসে না, সে আসে বাংলাদেশের পলিসিটা কেমন, বাংলাদেশের সিচুয়েশনটা কেমন, আগামী 1 বছর যদি আমি এই বাংলাদেশে যদি অর্ডার প্লেস করি, আসলে সেটা সার্ভাইভ হবে কিনা। সেই ক্ষেত্রে যখন তারা দেখেছে যে এভাবে বোম, এভাবে হরতাল, ধর্মঘট, তারা চলে গেছে। এটার ইম্প্যাক্ট কি হয়েছে? এটার ইম্প্যাক্ট আমরা সরাসরি পেয়েছি। তারা সরাসরি বলেছে, ইউ ক্যান ফোকাস ইন্ডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান অ্যান্ড দ্য আদার্স কান্ট্রি, অলসো দ্য আফ্রিকা, বাট ইউ ক্যান মাস্ট বি অ্যাভয়েড দ্য বাংলাদেশ। বাংলাদেশের জাস্ট একটা কথা বলি, একটা ব্র্যান্ড আমাকে বলেছে যে তুমি কি পাকিস্তানে যখন এই ধরনের ঘটনা ঘটেছে, একটা ব্র্যান্ডের তার শিপমেন্টের কার্গো রাস্তার মধ্যে রেখে আন্দোলন করেছে এবং সেটা বার্ন করে দিয়েছে। তো তারা বলল যে তুমি যে আবার অর্ডার চাচ্ছ, তুমি কি চাচ্ছ যে আমার কার্গো রাস্তায় যাবে, চিটাগাং রোডে ছাত্ররা সেটা যদি ব্যারিকেড করবে, আমার কাপড় পুড়ে যাবে। আমরা জুলাই আগস্টে যখন যেই বেক্সিমকো, যে ভাই যে কথা বলেছে, বেক্সিমকো বন্ধ হয়েছে, ইন্ডিটেক্স সবচেয়ে ওয়ার্ল্ডের সেরা ব্র্যান্ড, সে বলল তোমার দেশে আমি অর্ডার প্লেস করার কারণে আমার 1 মাসে আমার স্টোরে প্রোডাক্ট আসে নাই, তাহলে আমি এই রিস্ক কেন নেব। তো আগাম যে নির্বাচন যেটা আসতেছে, নির্বাচন নিয়ে আমাদের ব্র্যান্ডের মধ্যে, বায়ারদের মধ্যে অনেক ধরনের কনফিউশন কাজ করে। কারণটা কি? নির্বাচন হবে কি হবে না। আসলে আমরা যেটা সব কিছু দেখতেছি যে হ্যাঁ নির্বাচন হবে, যদি নির্বাচন হয় তাহলে সেটা কি সুস্থ নির্বাচন হবে না অসুস্থ নির্বাচন হবে, আবার কি হরতাল হবে, আবারও কি ধর্মঘট হবে। এই যে আশ্বাস যেটা আমাদের গভর্নমেন্ট থেকে, অবশ্যই সেই সিকিউরিটি দিতে হবে। আর যদি আমরা ব্যবসায়িক দিক থেকে বলবো, যে গভর্নমেন্টে আসুক, বিএনপি আসুক, জামাত আসুক,
এনসিপি আসুক, যে দলে আসুক, আমরা চাচ্ছি একজন গভর্নমেন্ট। কারণটা কি? বায়াররা চাচ্ছে যে কখন একজন গভর্নমেন্ট স্টেবল হবে, কিন্তু আনস্টেবল অবস্থা থাকার কারণে সবাই চিন্তা করতেছে ফেব্রুয়ারি হবে। আমি মনে করি নির্বাচন যত পিছাবে আমাদের অর্থনৈতিক অবস্থা ততই খারাপের দিকে যাবে। আরেকটা কথা, যে কথা বলেছে ভাই, যে আমাদের ইন্টারেস্ট রেট, আমাদের ইন্টারেস্ট রেট যদি 15 to 16% হয়ে থাকে, আমার রিজার্ভ অনেক ভালো আছে, আমার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ভালো, সব কিছু ভালো, কিন্তু অর্থনৈতিক চাকা যদি না চলে তাহলে সেই রিজার্ভ থেকে কোনোভাবে আউটপুট আসবে না, কোনোভাবে আউটপুট আসবে না। আমি গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব অন্তত, কারণটা কি, কোনো বিজনেসম্যান এই কথা বলতে পারবে না যে সে 16% প্রফিট করে। তাহলে সে যদি 16% প্রফিট না করে, সে ব্যাংকে কিভাবে 16% দেবে? আর এখানে যেমন আমরা যদি মনে করি যে প্রিভিয়াস ব্যাংকের ক্ষেত্রে অনেক ফ্যাসিলিটি ছিল, একটা ইডিএফ ফ্যাসিলিটি ছিল, 2.5 to 3% ইন্টারেস্টে একটা এলসি ওপেন করা যেত, আর সেই জায়গায় ডাবল ইন্টারেস্ট, আসলে এটা কাউন্টেবল না। তো আমি মনে করি আমাদের যদি ব্যবসায়ীদেরকে, যদি ব্যবসায়ী মানে কিন্তু বাংলাদেশ, ব্যবসায়ী মানে হলো আমরা যেখানে বসে আছি সেই জায়গা। আমি মনে করি আমাদের যেই বর্তমানে যে কমার্স মিনিস্ট্রি আছেন, একটা কথাই বলবো, আপনার যদি 8 আওয়ার যে ওয়ার্ক থাকে, প্লিজ ইউ ক্যান গিভ দ্য সাম টাইম, মিনিমাম 60 to 70% হেয়ার, বিকজ অফ আমাদের রপ্তানির 80 to 85% আমাদের এই ইন্ডাস্ট্রি। তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমাদের বিজনেসম্যান কি বলতে চাচ্ছে, আমাদের বিজিএমের প্রেসিডেন্টরা কি বলতে চাচ্ছে, এটা আমাকে এভরিডে শুনতে হবে, এবং যে পয়েন্টগুলো আমরা শুনবো সেই পয়েন্টগুলো আমাদেরকে এক্সিকিউশন করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা আবার আসবো আপনার সঙ্গে আলোচনায়। আমি KSM মোস্তাফিজুর রহমান আবার একটু আপনার সঙ্গে আলোচনা আসতে চাই। দুজন উদ্যোক্তা তাদের জায়গা থেকে শ্রমঘন ইন্ডাস্ট্রির যে করুণ পরিস্থিতি সেটি বর্ণনা করছিলেন এবং আপকামিং যে চ্যালেঞ্জ সেটি নিয়েও বলছিলেন। আমি একটু শুনতে চাই, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে আমাদের পলিসির জায়গা থেকে আমরা দেখছি যে একটি জাতীয় নির্বাচন সামনে আমাদের আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর যে অনৈক্য আমরা দেখছি, পরস্পর বিপরীতমুখী অবস্থান, সেটি আপনি নিশ্চয়ই রাজনীতির সচেতন। আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা ফেব্রুয়ারিতে যে নির্বাচন সরকার করতে চায়, তার যে রাজনীতির মাঠে তার প্রভাবটা কতটুকু দেখতে পাচ্ছেন? রাজনীতির মাঠে যেই হোক না কেন, যদি নির্বাচন হয়, রাজনৈতিক দল যদি গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রের সংজ্ঞা হলো শতকরা 51 জন মানুষ যেটা বলে 49 জন মানুষ ওটাকে মেনে নিতে হবে। নির্বাচন সুষ্ঠু অবাধ করার দায়িত্ব সরকার নিয়েছেন। এর সাথে যারা নির্বাচনের যেগুলো সরকারি মেশিনারিজ, ইলেকট্রাল সিস্টেম, এগুলো তো আগেই ঠিক করা আছে। একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের পরে আপনার যে জিতবে সেটাই গণতন্ত্রের নেমে তারা রাষ্ট্র চালাবে, তখনই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। রাজনৈতিক স্থিতিশীলতার সাথেই অর্থনৈতিক স্থিতিশীলতা জড়িত। এখন অর্থনীতিতে আমাদের যে অস্থিতিশীলতা আছে, তার মূল যদি অনুসর্গ যদি বলেন, সেটা মুদ্রাস্ফীতি, ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট, এক্সচেঞ্জ রেট, এগুলো হলো এর সাথে জড়িত, যেগুলো প্রত্যেকটা জায়গায় আমরা পিছিয়ে আছি। ফলে রাজনৈতিক স্থিতিশীলতা আসার সাথে সাথেই রাজনৈতিক সরকার বিনিয়োগের এমন পরিবেশ তৈরি করে দিতে পারবে আমরা বিশ্বাস করি। ফলে এগুলো দ্রুততর সময়ের মধ্যে আমাদের অর্থনীতিতে গতি চলে আসবে। আর নির্বাচনের বছরে আপনার সারা পৃথিবীতেই যেখানেই ডেমোক্রেটিক দেশে নির্বাচন হয়েছে, এমনকি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে, সেই বছরে অর্থনীতি নিচের দিকে থাকে, স্লোথ থাকে, বিনিয়োগ হোল্ড ডাউন করে, সেখানে হোল্ড ডাউন করে, যে ভাবে যে ডেমোক্রেট ক্ষমতায় আসবে না রিপাবলিক আসবে, এখানে কে আসবে, এগুলো ভাবে বিনিয়োগকারীরা। ফলে আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং স্থানীয় বিনিয়োগকারী সবাই বসে আছে, একটা রাজনৈতিক সরকার আসবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। 51 জন মানুষ যাকে রায় দিয়েছে, 49 জন মানুষ আগামী 5 বছর কোনো কথা বলতে পারবে না। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আপনাদের সঙ্গে আরও আলোচনা আসবে, একটা ছোট্ট বিরতি নেব তারপরে। দর্শক, টেবিল টকের আয়োজনে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিধি আমার
বন্ধ করে দাও। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। কত নিশি কোথা ছিলে ও কালিয়া সোনারে, কত নিশি কোথা ছিলে। ধন্য ধন্য মেরা সিলসিলা তো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। চাঁদের গায়ে চাঁদে লেগেছে, জিয়ের পেটে মায়ের জনম, তারে তোমরা বলো কি। খাজা বাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান আমার। চাঁদের হাসি লাগে ভালো জ্যোৎস্না পরবাসে, ললিতা কয় যাব আমি যাব চাঁদের দেশে। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসে হতে দেব না, তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না। কি মায়া লাগাইলা রে বন্ধে, কি মায়া লাগাইলা রে। আমারে শিবার কথা কইয়া মন করে নাই রইয়াছ ঘুমাইয়া। সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ সইও। বিরতির পরে স্বাগত। টেবিল টকে আমরা কথা বলছিলাম আর্থিক খাতের চ্যালেঞ্জ ও জাতীয় নির্বাচন প্রসঙ্গে। ফিরছি আমাদের আজকের অতিথিদের সঙ্গে আবারও আলোচনায়। মাসুদ কবির, আমরা যে প্রশ্নটি করতে চাই আপনাকে, আমরা অর্থনীতির যে নানান বিশ্লেষণ আমরা শুরুতে করেছিলাম, অর্থনীতিবিদরা যে বিষয়গুলো ফোরকাস্ট করছেন, তারা বলছেন যে নতুন সরকার যেটি আমরা প্রত্যাশা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেখানে উত্তরাধিকার সূত্রেই তারা একটি গতিহীন অর্থনীতি হাতে পাবেন। আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই, বিরতির আগে যে আলোচনাটা মোস্তাফিজুর রহমান করছিলেন, যে রাজনীতিবিদরা যে অবস্থানে আছেন তাতে করে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যাওয়ার যে প্রধান কারিগর, সরকার তো রোডটা তৈরি করে দেবেন, কিন্তু যারা প্লে করবেন, রাজনীতির মাঠে অবদান রাখবেন, তাদের সঠিক গতিপথ কি আপনি দেখতে পাচ্ছেন কিনা? আসলে আমি আবারও বলি যে আমরা ব্যবসায়ীরা হয়তো ওইভাবে খুব ডিপলি পলিটিক্যাল অ্যানালাইসিস আমরা হয়তো করতে পারবো না, বা আমরা এটার গতিপথটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সেই জায়গাটাতে হয়তো আমাদের কমেন্টস করা ইট ইজ টু ডিফিকাল্ট। বাট আমরা যেই জায়গাটাতে ব্যবসায়ী হিসাবে আমরা দেখব যে জিনিসটা, বা আমরা জানতে চাই যেটা, সেটা হলো যে একটা দীর্ঘ সময়ের অব্যবস্থাপনা যদি বলি, বা একটা যেই রেজিম যেটা ছিল, সেই জায়গা থেকে আমাদের ইকোনমিকে, আমাদের এইখানের টোটাল স্ট্রাকচারকে যেভাবে আপনার এক ধরনের বিধ্বস্ত অবস্থায় রাখা হয়েছিল। আপনি জানেন যে তখন রিজার্ভের অবস্থা ছিল মাত্র $16 বিলিয়ন, সেটাকে এখন এই 1 থেকে 1.5 বছরের মধ্যে প্রায় 30-র উপরে সেটা ক্রস করেছে। দিস ইজ গুড, মানে একটা ভালো হাই ইন্ডিকেশন যে সেটা হয়েছে। এখন নেক্সট যে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো, এটা ঠিক যে সবাই পলিটিক্যাল গভর্নমেন্টের একটা স্ট্যাবিলিটি এই কারণে চায় যে এটা একটা 5 বছরের একটা টাইম পিরিয়ড আমি পাচ্ছি, যে এই 5 ইয়ার্স অন্তত আমি আমার প্রোডাকশানে বা আমার ইনভেস্টমেন্টে একটা সিকিউর লাইন ধরে আমরা কাজ করতে পারি। আমরা ব্যবসায়ী হিসেবে আমাদের কাছে যে জায়গাটা খুব বেশি মেজার করার বা আমাদের জন্য কনসার্নের জায়গা, সেটা হলো যে আপনি দেখেন যে এই 1.5 বছরে পলিটিক্যাল দলগুলো যেভাবে তাদের রাজনৈতিক এজেন্ডা বা নির্বাচন কেন্দ্রিক যে ধরনের ফোকাস তারা সেটা জনগণের সামনে দিচ্ছে, আমরা ব্যবসায়ী হিসাবে কিন্তু তাদের কাছ থেকে সেই ধরনের কোনো রোডম্যাপ বা তারা ক্ষমতায় আসলে কে ক্ষমতায় আসবে সেটা আমরা জানি না। বাট আমরা জানি যে
এই 3টা 4টা পার্টি বা এরকম এই পার্টিগুলো সেখানে কিন্তু তাদের কেউ alliance কর্মঘণ্টা শুরু করছে। কমাবেন এরকম ঘোষণা দিচ্ছেন। মানে আমাদের কাছে এই জায়গাটাই ফোকাস, সেটা হলো যে আপনি আমাদের মতন একটা তৃতীয় বিশ্বের দেশের মধ্যে যেখানে আমাদের এত হিউজ ম্যান পাওয়ার, এখানে আমাদের একটা টোটাল ইকোনমি এখানে ইম্পোর্টের উপর দাঁড়িয়ে, আমাদের জিডিপি যেখানে আমার 6 ক্রস করছে না, এরকম কর্মসংস্থানের জায়গার এখানে অভাব, আমাদের এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল স্ট্রাকচার আমরা সেখানে আপনার তৈরি করতে পারছি না, আমাদের সম্পদের জায়গাতে কি ধরনের রিসোর্স ম্যানেজমেন্ট আছে, এই জায়গা থেকে পলিটিক্যাল পার্টিগুলো যে ধরনের একটা মেসেজ দেওয়া উচিত, যে ধরনের আমাদের সামনে জাতির সামনে উপস্থাপন করা উচিত। আপনি জানেন যে সামনে 2026-এ আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের একটা বড় চ্যালেঞ্জ আছে। তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট সে যখন 26-এ আসবে তখন তার এই জায়গা থেকে তার স্টেপ কি হবে, তার সেখান থেকে আমাদেরকে তো ব্যবসায়ীদেরকে এই উদ্যোগের জায়গাটা সর্বোন্নত দেশ থেকে বেরিয়ে আসার যে একটা সুযোগটা আমাদের সুযোগ কতটুকু তৈরি হয়েছে, সেটা আমরা তৈরি হয়েছে বা ব্যবসায়ীরা প্রস্তুত কিনা, বা আমাদের এখানে কর্মসংস্থানের যে ধরনের ভাই যেটা বলেছেন যে এখানে যে ধরনের ইনসিডেন্টগুলো হচ্ছে, পলিটিক্যাল এনার্কি যেটা হচ্ছে, যেটা আমাদের কাস্টমারের জন্য বা ইনভেস্টরদের জন্য যেটা খুব অডিট বিষয়টা, সেই জায়গা থেকে পলিটিক্যাল দলগুলোর কমিটমেন্ট আমরা ব্যবসায়ী হিসাবে আমরা দেখতে চাই যে তারা তাদের জ্বালানি নিরাপত্তায় এই ধরনের পলিসি নেবে, তারা আমাদের বিদ্যুতের জায়গা থেকে এই পলিসি নেবে, তারা ব্যাংকিং রিফর্মে তারা এই ধরনের পলিসি নেবে, আমাদের ম্যান পাওয়ার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা এই ধরনের পলিসি নেবে। এইটা যদি তারা মোর ফোকাস এটা আমাদের সামনে জাতির সামনে আনে, স্পেশালি অ্যাজ এ বিজনেসম্যান উই ডু এক্সপেক্ট যে আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে ধরার তারা ব্যবসার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে কী ধরনের চেঞ্জ আনবেন, কি ধরনের তাদের কর্মসূচি আছে, সেটা জাতির সামনে উন্মুক্ত করা উচিত। ধন্যবাদ আপনাকে জনাব এইচ.এম. হাবিবুর রহমান। আপনার কাছে যেটি জানতে চাই যে আপনি যেটা বলছিলেন যে একজন বায়ার কমিটমেন্ট করছে যে তোমাকে অর্ডার দিয়ে কি আমি আমার যে ফ্যাক্টরি বা আমার যে শোরুম সেটি আমি কি 1 মাস খালি রাখবো কিনা। আমি একটু শুনতে চাই আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো তারা পলিটিক্যাল মাঠে তার এজেন্ডা বাস্তবায়নের জন্য বা সে পরস্পরকে ঘায়েল করার জন্য তাদের পলিটিক্যাল বার্গেনিং আছে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে তারা একটি ম্যানিফেস্টো দিবেন নিশ্চয়ই। সেই জায়গায় ব্যবসা নির্ভর একটু ম্যানিফেস্টো যারা তৈরি করেন, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আসলে কি করা উচিত বা আপনাদের পরামর্শগুলো কি থাকে সেখানে? আসলে আমরা এখনো পর্যন্ত যে রাজনৈতিক দল এখন মাঠে আছে, আমরা সবাইয়ের মুখ থেকে যেটা শুনেছি সেটা হলো ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা চলতেছে যে তুমি আমাকে ভোট দাও, আমি তোমার রাস্তা করব, আমি তোমার বাড়ি করব, আমি তোমার এই দেব, আমি তোমাকে সেই দেব, আমি তোমাকে গ্যাসের চুলায় যে তুমি রান্না করো সেই গ্যাস দেব। কিন্তু এখনো পর্যন্ত কেউ কমিটমেন্ট করে নাই যে আমি ইন্ডাস্ট্রিতে গ্যাস দেব। এখনো পর্যন্ত কেউ কমিটমেন্ট করে নাই আমি আমার ব্যাংক ইন্টারেস্ট আমি এত % রাখবো। এখনো পর্যন্ত কেউ এই কথাটা বলতেছে না যে বাংলাদেশের সরকারি দপ্তরের প্রত্যেকটা জায়গায় আমরা ব্যবসায়িক ফ্রেন্ডলি করব। আপনি জানেন বাংলাদেশের লটস অফ গার্মেন্টস ওনার তারা হতাশ, তারা ইনভেস্টমেন্ট করেছে, তাদের কারণে লক্ষ লক্ষ মানুষ তাদের পরিবার চলতেছে ডাইরেক্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। অথচ সে ব্যবসায়ী যখন আজকে যেটা একটা মাল যখন শিপমেন্ট করতে যায় তার কতগুলো স্টেপ পার হইতে হয় পোর্টে, সেখানে যদি কাঁচামাল আনতে যায় সেখানে প্রচুর পরিমাণে এখনও ঘুষ বাণিজ্য আছে, যদি মাল ডেলিভারি করতে যায় ঘুষ বাণিজ্য আছে। আপনি যদি বলেন যে বন্ড ফ্যাসিলিটিতে, সেখানেও এখনও পর্যন্ত আছে। আজকে আমাদের একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ব্যাংক ভুল করেছে একটা পোস্টিংয়ে, আর ওই গার্মেন্টসকে 50 লক্ষ টাকা জরিমানা করেছে। পরবর্তীতে এবার গার্মেন্টস যখন এটাকে অ্যাপ্লাই করলো, ভুলটা তো আমার না, ভুলটা তো ব্যাংক করেছে, আপনি সেটা সংশোধন করেন। বললো যে আপনি ব্যাংকে যান, আপনি সংশোধন করেন। আসলে আমরা দেখেছি আমাদের একজন বিজনেসম্যান মানুষকে বেতন দিয়ে যেরকম সে বিপদে পড়ে, বিজনেস নিয়ে বিপদে পড়ে, প্রত্যেকটা জায়গায় আসলে সে সহযোগিতা পাচ্ছে না। কিন্তু আমরা বিজনেসম্যান চাচ্ছি আমাদের বিজনেস ওরিয়েন্টেড একজন গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট আমাকে যেটা আমরা যদি ইউকে দেখি, আমরা যদি ইউরোপ দেখি, আমরা যদি ইউএসএ দেখি, একটা কোম্পানি ওপেন করা 1 আওয়ারের বিষয়। আর বাংলাদেশে একটা কোম্পানি ওপেন কেউ যদি করতে যায়, আপনি ট্রেড লাইসেন্স থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়
আপনাকে স্পিড মানি দিতে হবে, আপনাকে ঘুষ দিতে হবে, এবং একদিনের কাজ 5 দিন যেতে হবে, তাহলে তো সেটা ব্যবসায়িক ফ্রেন্ডলি হচ্ছে না। আমি মনে করব নতুন যেই গভর্নমেন্ট আসবে তাকে বর্তমানে কমিটমেন্ট দিতে হবে। আমার A to Z প্রত্যেকটা স্তরে আমাকে নিরপেক্ষ থাকতে হবে। আমি ব্যবসায়িকদেরকে এই ফ্যাসিলিটিগুলো দেব। আসলে আমিও জনগণকে আজকে একটা কথা বলবো, আপনি বোর্ড শুধু আপনার রাস্তা ঠিক করে দেব, আপনার বাড়ি ঠিক করে দেব, দরজা ঠিক করে দেব, এগুলোর উপর আপনি চিন্তা করবেন না। কারণ আপনি যে খাবারটা খাচ্ছেন, আপনার যে ঘরটা হবে, সেটা ইন্ডাস্ট্রির মাধ্যমে হবে। তাহলে আপনারা প্রত্যেক জনগণকে বলবো, যেই এমপি মন্ত্রী আপনার কাছে ভোট দিতে আসবে, আপনি তার কাছ থেকে কমিটমেন্ট দেন, আপনি আমাদের ইকোনমিক্সের জন্য কি কি অবদান রাখবেন। যদি সেই কমিটমেন্ট যদি করতে পারি, কারণ আমাদের বাংলাদেশের, আমরা তো স্বল্পোন্নত দেশ, আমাদের ব্যবসায়ী যারা আছে তারা আসলে 1 টাকা হলে তারা 2 টাকা ইনভেস্ট করে, 2 টাকা হলে 3 টাকা ইনভেস্ট করে, কিন্তু যারা উন্নত দেশ তাদের কাছে 10 টাকা থাকলে ওরা 2 টাকা ইনভেস্ট করে। এবং আমরা যে ডে বাই ডে আমাদের যে গ্রোথ যেভাবে বাড়তেছে উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের ভিতরে, এটি এক তফাৎ। ভাই যে কথাটা বলেছে, আজকে বাংলাদেশের গভর্নমেন্টের একটা চিন্তা থাকতো, কি চিন্তা, এখন আমরা সবাই ভোট নিয়ে আসলে চিন্তায় আছি। ভোটের থেকে বড় মারাত্মক একটা পয়েন্ট ছিল এলডিসির যে বিষয়টা, এখন গভর্নমেন্ট, আমি যেটা মনে করি, কারণ 2025 2026 আর বেশি দিন নাই, খুবই শর্ট টাইম। এই মুহূর্তে গভর্নমেন্টের দরকার ছিল আমাদের বিজিএমইর প্রধানদের সাথে বসা, সকল ব্যবসায়ীদের সাথে বসা। যদি আজকে যদি এলডিসি যদি এই বিষয়টা হয়, তাহলে আমরা কি আসলে সার্ভাইভ করতে পারবো? আমরা কি বিজনেস করতে পারবো? না তোমার ইন্ডাস্ট্রি বন্ধ হবে। তোমার কাছে কি সারপ্লাস মার্জিন আছে? না তুমি বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থা তুমি ব্রেক ইভেনে আসো। তাহলে সে যদি ব্রেক ইভেনে থাকে, তাহলে কোনোভাবেই সে সার্ভাইভ করতে পারবে না। হ্যাঁ, এখন যদি আমাকে যদি সে সার্ভাইভ যদি করতে হয়, আমাদের ব্যবসায়ীদের সাথে গভর্নমেন্টের সাথে বসতে হবে। বসে কোন কোন দেশ আমার ইম্পোর্ট বেস, কোন কোন দেশ আমার এক্সপোর্ট বেস, কোন দেশকে আমাকে মাস্ট বি, আমার এক্সপোর্ট ভলিউম সবচেয়ে বেশি, যেমন আমার ইউরোপ, যেমন আমার ইউএসএ, কানাডা, এই দেশগুলোতে হলো আমরা কি আমাদের এক্সপোর্ট বেস। তাহলে তার সাথে কি আমি কি ফ্রি ইকোনমিতে যেতে পারি, মুক্ত বাণিজ্যে যেতে পারি? যদি আমি যদি সেই পলিসিতে যদি যাই, দেখা গেছে আমার এক্সপোর্টের পরিমাণ অনেক বেড়ে যাবে। এখন আমি যদি ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রিতে যদি আমি যদি বলি যে না ফ্রি ট্রেড, তাহলে আমার দেশ আর দেশের জায়গায় থাকবে না। এখন আমি যে সব দেশের সাথে, কোনো দেশের সাথে আমাকে মুক্ত বাণিজ্য করতে হবে, কোনো দেশের সাথে আমাদের প্রোডাক্ট ভিত্তিক এগ্রিমেন্টে যেতে হবে। এই যে প্রোডাক্ট ভিত্তিক এগ্রিমেন্ট, তাহলে কোন প্রোডাক্টে আমি যাব, কোন প্রোডাক্টে আমার দেশ বেনিফিট হবে, কোন প্রোডাক্টে তার দেশ বেনিফিট হবে। আজকে আমি মনে করতাম যে 2026 যেহেতু সময় আর বেশি নাই, আমাদের গভর্নমেন্ট আমাদের ব্যবসায়ী প্রতিনিধির সাথে বসে সিদ্ধান্ত নেবে। যদি আমাদের 500 বিজনেসম্যানের সাথে বসে, সর্বসম্মত ভাই যে কথা বলছে 51% বিজনেসম্যান যদি বলে যে না আমি এই দেশগুলোকে আমরা যদি ফ্রি ট্রেড দিই তাহলে আমাদের জন্য ভালো হবে, আমরা যদি সেটা অ্যাকসেপ্ট করি, যদি আমাদের যদি লসও হয়, তাহলে ব্যবসায়ীরা বলবে আমাদের চাওয়া পাওয়াই সরকার পূরণ করেছে, সেই প্রেক্ষিতে আমরা এটাই পেয়েছি। তবে আমি মনে করি যে ব্যবসা জানে সে সিদ্ধান্ত নিতে জানে, যে ব্যবসা জানে সে রিস্ক নিতে পারে, আর যে ব্যবসা করে সে আসলে একটা রাষ্ট্র চালানো যে কথা, একটা ছোট ইন্ডাস্ট্রি চালানো একই কথা, জাস্ট কোনোটা স্মল বেস, কোনোটা লার্জ জি, বেস। ধন্যবাদ আপনাকে। আমি KSM মোস্তাফিজুর রহমান আপনার কাছে আসবো। যেটি আমরা অতীতে দেখেছি, যখন আমাদের দেশে একটি বাজেট হয় তখন আমরা একটু সমালোচনার জায়গা করি যে আমাদের সবচেয়ে বরাদ্দ দেওয়া উচিত শিক্ষা খাতে, সেটি আমরা কাঙ্ক্ষিত ভাবে পাই না। আমাদের জাতীয় জিডিপির একটি বড় অবদান এগ্রিকালচারে, সেখানে আমরা পাই না। সেই জায়গা থেকে যদি আমি আপনাকে বলি যে রাজনৈতিক দলগুলো, যেটা হাবিবুর রহমান বলেছেন যে তারা কাবিক্ষা কতটুকু দেন, রাস্তা কতটুকু করবেন, অথবা শিক্ষা প্রতিষ্ঠান কি করবেন, সেই কমিটমেন্টগুলো যাচ্ছেন। কিন্তু জাতীয়ভাবে ব্যবসা যদি এগিয়ে নিতে চায়, ইন্ডাস্ট্রি যদি হয়, কর্মসংস্থান যদি হয়, সেটি জিডিপিতে আরও বড় অবদান রাখতে পারে। আমাদের পার্লামেন্ট মেম্বাররা যারা হতে চান, তারা এই একদমই ক্ষুদ্র কমিটমেন্টে যেতে চান, বড় কমিটমেন্টে কেন যেতে চান না, বা জাতীয়ভাবে শিল্পায়নের জন্য তারা কেন পলিসি দিচ্ছেন না, সেই জায়গায় কী ধরনের ফোরকাস্টিং চাওয়া উচিত বা কী করা উচিত রাজনৈতিক দলগুলো, শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ। দেখুন, দেশের মালিক হলো জনগণ। সেই জনগণের ভোটে নির্বাচিত হয় 300 সংসদ সদস্য, তাদের মধ্যে থেকে ক্যাবিনেটে মন্ত্রী মিনিস্টার হয়। এখন এই যে যারা সংসদ সদস্য, তারা তো দেশের 1000টা সমস্যা আছে, কিন্তু মূল সমস্যাটা কি তার জানা থাকতে হবে তো, এবং কোথা থেকে সমস্যাটার উৎপত্তি হয়েছে।
আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যা হলো পোভার্টি, দারিদ্রতা। দারিদ্রতা আমাদের দেশের অর্ধেক মানুষের তারা যে ইনকাম করে সে ইনকামের টাকা তার খাবার পিছনেই চলে যায়। তার যে আরো মৌলিক অধিকার, মানব অধিকার আছে, এই মুহূর্তে মুদ্রাস্ফীতি 8% মতো আছে, 8% আছে। তাহলে এই যে আপনার দারিদ্র বিমোচনটা করার জন্য মানুষের হাতে কাজ দিতে হবে। কাজ দিতে গেলে বিনিয়োগ করতে হবে। তো বিনিয়োগ করবে কারা? ব্যবসায়ী, শিল্পপতি, তারা। আর এই যে আপনার দারিদ্রতার উৎপত্তি হচ্ছে দুর্নীতি থেকে। দুর্নীতি থেকে ইনইকুয়ালিটি, বৈষম্য থেকে সমাজে অরাজকতা। আজকে যে আগুন লাগার কথা বললেন, এগুলো কিন্তু এই বৈষম্য থেকে আসছে। তাহলে এখানে যিনি পলিটিশিয়ান, তাকে বুঝতে হবে যে আমার শিল্প এবং বিনিয়োগ নীতিটা কেমন হওয়া দরকার। কারণ সরকারের ইনকামটা কিন্তু এনবিআর এর ইনকাম। আপনি যেহেতু বাজেটের কথা বললেন, তো এনবিআর যেটা ইনকাম করে সেটা দ্বারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়, যেটা পুরোটাই আসে হলো আপনার ভ্যাট, ব্যক্তি কর, কর্পোরেট কর। এখান থেকে নন এনবিআর এর ইনকামটা খুবই সামান্য, জমির দলিল বেচা, এই বেচা, এই সেটা। তাহলে আর যে ডেভেলপমেন্ট, অ্যানুয়াল ডেভেলপমেন্টের বাজেটটা দেখেন, ওই 71 সাল থেকে শুরু করে ওই লোন, বৈদেশিক লোন আর দেশীয় লোন, মানে এনবিআরটাও যে তার সক্ষমতা বৃদ্ধি করবে। রাষ্ট্রের সক্ষমতার একটা অন্যতম প্রধান জায়গা হলো এনবিআর রাজস্ব আহরণের ক্ষমতা। তো রাজস্বটা আনবে কার দ্বারা? ব্যবসায়ীদের প্রবৃদ্ধি দ্বারা। বিনিয়োগ বান্ধব করে দিতে হবে। যারা দেশের সংসদে যে আইনটা হয়, আজকে তো বলার সুযোগ আসছে, কারণ এখন তো সংসদে যে আইনটা হয়, আজকে তো বলার সুযোগ আসছে, কারণ এখন তো সময় হলো বলার। রাজনৈতিক সরকার আসলে হয়তো বলতে পারবো না। একটা আইন প্রণয়ন করে কারা? ধরেন একটা কর্পোরেট বডি, যেটা মাল্টিনেশনাল কোম্পানির হেড মন্ত্রী মহোদয়কে বলে দিছে যে আমাদের এই ধরনের একটা আইন হলে দেশের উপকার হবে। মন্ত্রী মহোদয় বলছে সচিবকে, সচিব বলছে তার অধিদপ্তর পরিদপ্তরকে, অধিদপ্তর পরিদপ্তরে ওই বহুজাতিক কোম্পানির লোক ওখানে বসে আছে ওই আইনটা সংস্কার করে। উনি যে আপনার ওই অধিদপ্তরের ডিজি মহোদয়কে বলে দেবে যে এই যে স্যার, এই যে দেখেন এগুলো আমরা বানাইছি, সে তো সাথে সাথে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে নিয়ে যাবে এবং এই ব্যুরোক্রেটসরা তাদের বিধিসম্মত উপায়ে 2-4টা মিটিং করবে স্টেক হোল্ডারদেরকে নিয়ে আইনটা হয়ে গেল। কার পক্ষে হলো? আমাদের সার্বভৌমত্ব কাকে বলে? দেশের পক্ষে আইন করার ক্ষমতা হলো সার্বভৌমত্ব, কিন্তু আইনটা হলো কিন্তু আর একটা কোম্পানির, অন্য দেশের স্বার্থে। এইভাবে আমাদের দেশটা এই 54 বছর আমদানি নির্ভর রয়ে গেছে। আমরা যে উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী যে অর্থনীতিতে যাব, শুধুমাত্র পোশাক শিল্প রপ্তানি থেকে 80-86% তারা করে। আর আপনার ইন্ডাস্ট্রির যোগান দিচ্ছে কারা? অর্থনীতির যোগান দিচ্ছে কৃষি, শিল্প এবং সেবা খাত। আপনি সেবা খাত ভরে গেছে, কারণ কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করেন নাই, ইন্ডাস্ট্রি ডাইভার্সিফাইড করেন নাই। আপনি দেখুন এখন আপনার হলো প্রায় স্বাধীনতার পরে 66% গ্রাম থেকে মানুষ মাইগ্রেশন করে ঢাকায় চলে আসে, রাজধানীমুখী হয়েছে। তারা এখানে সিসকে চোর, ম্যান হোলের এটা চুরি হয় কেন? তার খাবার নাই, সে কি করবে? সে সাধারণ আপনার রিক্সাওয়ালাকে ব্যাটারি লাগাই দিয়ে তার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হয়ে গেছে। তার মানে সার্ভিস সেক্টরের লোক চলে যাচ্ছে। রাস্তায় বুয়েটের ছাত্ররা আন্দোলন করতেছে, ডিপ্লোমাদের চাকরিটা তারা চাচ্ছে। তাহলে এটা কেন? তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছাড়া আপনি তো দেশের স্বয়ংসম্পূর্ণতা হবে না। আজকে যে মুদ্রাস্ফীতি, আপনি সংকোচনমূলক অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে আপনি মুদ্রাস্ফীতি কন্ট্রোল করতে চান। মুদ্রাস্ফীতির প্রধান যদি স্থায়ী সমাধান চান, তাহলে লোকাল প্রোডাকশন বাড়াতে হবে, তাহলে আপনার হলো এটা ঘুরে যাবে। এই যে আপনি যে প্রশ্ন করেছেন, সেখান থেকে আমাদের পলিটিশিয়ানদের হতে হবে প্রজ্ঞাবান, মেধাবী, নীতি, আদর্শ, নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেমে অনন্য, অসাধারণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেরকম যোগ্য লোককে সংসদে পাঠাতে হবে, যিনি দেশকে ভালোবাসে, যিনি অর্থনীতি বোঝে, রাজনীতি বোঝে। রাজনীতির উৎপত্তি হয়েছে কিন্তু সমাজের কনফ্লিক্ট থেকে। যেহেতু আপনার এরিস্টটলের থিওরি যদি যান, সক্রেটিসের থিওরি যান, সোসাইটিতে বিভাজন হয় বৈষম্য থেকে, কনফ্লিক্ট তৈরি হয়। সেই কনফ্লিক্টকে দূর করার জন্য সবচেয়ে প্রমাণিত ব্যবস্থাপনা হলো পলিটিশিয়ানরা এটা করতে পারে। আজকে দিনাজপুরে গ্যাঞ্জাম হয়েছে, আজকে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট পারতেছে না কেন? কারণ তার তো পলিটিক্যাল হায়ারার্কি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি বলা হয় যে আপনার দিনাজপুরের গ্যাঞ্জাম উনি থামাবে, পারবে না তো।
কারণ ওনার যে পলিটিক্যাল স্থানীয় হায়ারার্কি নাই, প্রভাব তাকে থাকবে। যেতে হচ্ছে পুলিশের কাছে, আর্মির সাথে, তাকে যেতে হচ্ছে অন্য বাহিনীর কাছে। ফলে পলিটিক্সটাকে আপনার সুষ্ঠু চর্চায় নিয়ে আসতে হবে এবং জনগণ রাষ্ট্রের মালিক, তাকে ভোট দিতে হবে এবং 51 জন মানুষ যে মতে রায় দিয়েছে আগামী 5 বছর সেই মতের উপর থেকে কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে। তাহলেই আমরা এটা- আরেকটু বিরতি নেব, আলোচনার পর্যায়ে আবারও ফিরবে আপনাদের সঙ্গে। দর্শক, টেবিল টকের আয়োজন আরো একটি ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিধি আমার চোখ অন্ধ করে দাও, অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। কত নিশি কোথা ছিলে ও কালিয়া সোনারে, কত নিশি কোথা ছিলে। ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। চাঁদের গায়ে চাঁদে লেগেছে, জিয়ের পেটে মায়ের জনম, তারে তোমরা বলো কি। খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান আমার। চাঁদের হাসি লাগে ভালো, জ্যোৎস্না পরবাসে। ললিতা কয় যাব আমি, যাব চাঁদের দেশে। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসে হতে দেব না, তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না। কি মায়া লাগাইলা রে বন্ধে, কি মায়া লাগাইলা রে। আমার শিবার কথা কইয়া মন করে নাই রইয়াছ ঘুমাইয়া। সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ সইও না গো সজনী। ঘুমাইয়া ছিলাম ভালো জেগে, দেখি বেলা নাই ধনুবা পথে নিতাই গঞ্জ যায়। তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়ারি হরি পাগল বানাইলি রে আমারে। ওহ কি গাড়িয়াল ভাই, কত রব আমি পথের দিকে ছায়া রে। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই। আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাসতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না। আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। টুপা টুপা নাচের
একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা কেন বন্ধ দালান ঘর আদরে নিয়ে চলো কত চিনি না কত চিনি না তুমি ছাড়া দুনয়নে কিছু দেখি না কিছু দেখি না সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান এতদিনে আশা হলো পূর্ণ তোমাদের কোনোদিন শোধ হবে না 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 শোধ হবে না বাঁধিয়া মায়া দূরে কাঁদালি এমন করে এই প্রেমের প্রতিদান এভাবে কি জন্ম যাবে বলো না দূরের পুতুলা বাবা বাউলা না রে দূরের পুতুলা বাবা বাউলা না কোন যৌবনে তোমারই শনি মিলনের সাথে জাগে আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী বাঁধিয়া মায়া দূরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান বিচ্ছেদের তলে সদাই অঙ্গ তলে বিনয় করি গোপিয়া রে ও কে জানি কেন জানি কে জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি কেন জানি কে জানি The Style Icon of the Year. Finally, the award goes to Asia. বিরতির পরে স্বাগত টেবিল টকে আমরা কথা বলছিলাম আর্থিক খাতের চ্যালেঞ্জ ও জাতীয় নির্বাচন প্রসঙ্গে ফিরছি আবারও আলোচনায় মাসুদ কবির এবারে আসবো আপনার সঙ্গে আলোচনায় এর মধ্যে আপনি দেখেছেন যে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামী তারা তাদের প্রার্থীদেরকে বিএনপি 237টি আসনে তাদের প্রার্থী প্রাথমিকভাবে ডিক্লেয়ার করেছেন জামাত অলমোস্ট সবগুলোতেই করেছেন এই যে প্রার্থী তালিকাটা জনগণের সামনে এখন আছে বড় বৃহৎ রাজনৈতিক দলগুলোর এনসিপিও কিছু প্রার্থী দিয়েছেন এই যে এই প্রার্থীদেরকে আপনার কতটুকু মনে হয়েছে যে তারা এই জাতীয় সংসদে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য অথবা এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর প্রার্থী পরিবর্তনের প্রয়োজন আছে কিনা এটা অফকোর্স একটা আমি একজন ছোট ব্যবসায়ী হিসাবে এটা খুব কঠিন প্রশ্ন যে রাজনৈতিক মাঠের বাট আমরা যেই জায়গাটা দেখতে চাই যে 2024-এর যে অভ্যুত্থানটা হয়েছে সেটা কিন্তু একটা ইয়াং ব্লাডের একটা বড় কন্ট্রিবিউশন এবং এক্সপেকটেশন থেকে আসলে এই জায়গাটা তৈরি হয়েছে এবং সেই থ্রেটটি কিন্তু আছে জুলাই যোদ্ধাদের এবং তরুণ প্রজন্মের রাজনীতির গুণগত পরিবর্তন দেখতে চায় টোটাল আপনার একটা এই জেনারেশনের তারা অনেক ওপেন তারা অনেক বলবো যে মানে খুবই যা বলতে চায় যা দেখতে চায় সেটা সরাসরি বলে দিচ্ছে সেই জায়গাটা থেকে তারা খুবই ট্রান্সপারেন্ট তো সেই জায়গা থেকে পলিটিক্যাল দলগুলো যারা এই যে প্রার্থীটা যারা ঘোষণা করেছে আমার কাছে অন্য জায়গায় যদি আমি এটাকে ইন্টিগ্রেটেড করি সেটা হলো যে আপনি দেখেন যে টেকনোলজির ইমপ্রুভমেন্টটা কোন জায়গাতে গিয়ে পৌঁছেছে আপনার ডিজিটাল থেকে এখন আপনার চ্যাট জিপিটি এআই টেকনোলজির মধ্যে ইভেন এই নির্বাচনকেও বলা হচ্ছে যে এআই টেকনোলজি এবং টোটাল ডিজিটাল প্ল্যাটফর্মে একটা বড় ভূমিকা রাখবে আমরা ইউএসএর নির্বাচনে দেখেছি আমরা পার্শ্ববর্তী দেশ রিসেন্ট যতগুলো নির্বাচন হয়েছে সব জায়গাতে কিন্তু সেটা একটা বড় ইম্প্যাক্ট সেটা ছিল তো
তার মানে এই ইম্প্যাক্টটাতে কারা ইনটেক্ট, সেটা হলো যে আপনার এই তরুণ প্রজন্ম। এইখানে যদি পলিটিক্যাল দলগুলো তাদের প্রার্থী সিলেকশনে যদি ফেল করে, এটা আসলে তারা হয়তো পরে সেটা বুঝতে পারবেন যে যেখানে যদি আমাদের এখানে 30% যদি আপনার ইয়াং ভোটার হয়ে থাকে নতুন, তাহলে তাদের প্রভাব এবং তাদের এক্সপেকটেশন যদি সেটা ম্যাচ না করে, তাহলে পলিটিক্যালি আগে যেরকম একটা মার্কার উপরে ছিল বা একটা দলীয় প্রভাবের ছিল, বা আপনি পলিটিক্যাল দলগুলোর যে ব্র্যান্ড ইমেজ ছিল, তাদের আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাদের দলীয় প্রধানরা যেটা ছিলেন, এখন অনেক কিছুই সেটা ন্যারো হয়ে যাচ্ছে। তারা তাদের বিভিন্ন কারণে সেটা হয়তো সামনে আসা বা সেই জায়গাটাতে থাকবে না। আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে পলিটিক্যাল পার্টিগুলো কি করেছে সেটা তাদের অ্যাসেসমেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম তারা সামনের জায়গা থেকে যদি এই রুট লেভেলের ইনফরমেশনটা তারা যদি কানেক্ট করতে না পারে এবং অ্যাসেস করতে না পারে, সেটা হয়তো তাদের ব্যর্থতা হবে। বাট আমরা ব্যবসায়ী হিসাবে যেই জায়গাগুলো আমরা পরবর্তী সরকারকে যেটা আমরা দেখব যে এই লোকটা আমার আসনে যিনি আছেন, তিনি সংসদে গিয়ে দেশের জন্য, আমার জন্য বা টোটাল জায়গা থেকে নেশনের জন্য কতটুকু কন্ট্রিবিউট রাখতে পারে, কন্ট্রিবিউট রাখতে পারবে ইন টার্মস অফ বিভিন্ন সকল জায়গা। ধন্যবাদ আপনাকে এইচ এম হাবিবুর রহমান। আপনার কাছে শুরু, আমাদের নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে তফসিল ঘোষণার পরে প্রশাসন শক্তিশালী হবে না। আমরা দেখেছি ইউনিট সরকারের সময় যে নানান ধরনের দাবি দেওয়া নিয়ে হিমশিম খেতে হয়েছে, রাজপথে অসন্তোষ তৈরি হয়েছে। এই সামনের জাতীয় নির্বাচনকে কন্ডাক্ট করার মতো যে প্রশাসনিক কাঠামো এবং পুলিশ আর্মির যে অবস্থা আছে, তাতে শক্তিশালী অবস্থা আছে কিনা, সেখানে আপনার পরামর্শগুলো কি থাকবে? আমি যদি বলি যে ডে বাই ডে এটা স্ট্রং হচ্ছে। আমরা যদি নতুন গভর্নমেন্ট যখন আসে, তখন তো আমাদের কোনো থানায় পুলিশ ছিল না। আমরা 3-4 দিন দেশের মানুষ, জনগণ রাস্তায় নেমে সম্মিলিতভাবে নিজের বাড়ি পাহারা দিয়েছে। আস্তে আস্তে পুলিশ এসে থানাও পাহারা দিয়েছে, থানা পাহারা দিয়েছে, যেখানে পুলিশ থানা পাহারা দেবে। আস্তে আস্তে পুলিশ এসেছে, নতুন রিক্রুট হয়েছে, প্রশাসন অনেক কন্ট্রোল লেভেলে চলে আসছে। এবং আমাদের দেশপ্রেম সেনাবাহিনী, তারা তাদের প্রত্যেকটা জায়গায় তারা তাদের অবদান রাখার চেষ্টা করছে। আশা করি আমরা তাদের কাছ থেকে একটা ভালো প্রত্যাশা করি যে সঠিকভাবেই হবে। প্রশাসন কন্ট্রোল অবশ্যই করতে পারবে এবং সরকারের সে সদিচ্ছা আছে। রাজনৈতিক দলগুলোর কতটুকু দায়িত্বশীল হওয়া উচিত সরকারের পাশে থেকে? রাজনৈতিক দলের যদি সরকারের পাশে যদি না থাকে, তাহলে যে যত দূর থাকবে সে তত দূর চলে যাবে। আর আমার যেহেতু একটা এই মুহূর্তে নির্বাচন কেন্দ্রিক, কয়দিন পরেই বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা দেবে, আমি মনে করব যদি দেশকে আমরা ভালোবাসি, তাহলে আমরা ব্যবসায়ীদেরকে নির্বাচনে নিয়ে আসব না। কারণ আমরা যদি বিগত রেকর্ড দেখে থাকি, আমাদের লটস অফ বিজনেসম্যান এই রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের দেশের ক্ষতি হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, অনেক বেকার হয়েছে। এবং বর্তমানে আমি জাস্ট একটা এক্সাম্পল বলবো, এক্সিম ব্যাংক, শুধু রাজনীতির কারণে আজকে আমাদের 200-300 গার্মেন্টস মালিক অনেক বিপদে হয়েছে। তো আমি আমাদের যেই সকল দলই আছে, আমরা বলবো আপনারা কোনো ব্যবসায়ীকে রাজনীতির মধ্যে আনবেন না। আর যদি কোনো ব্যবসায়ী যদি রাজনীতির মধ্যে আসে, তখন সে চিন্তা করবে তার প্রফিটের কথা, অন্য ব্যবসায়ীর কথা সে চিন্তা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এস এম মোস্তাফিজুর রহমান। আপনার কাছে আসবো, যে আলোচনাগুলো আমাদের দুজন বিজ্ঞ আলোচক করছিলেন সেই জায়গা থেকে, যে আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের দাতা সংস্থাগুলো যারা আছেন, বিশেষ করে কদিন আগে জাইকা, তারপরে অন্য যে সংস্থাগুলো আছেন, তারা বলছেন যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবেন, তারা যে আমাদের বাজেট সহায়তা করেন সেই জায়গা থেকে। এই অবস্থায় একটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে কতটুকু দেশ এগিয়েছে, রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা? না, নির্বাচনে তো যেতেই হবে। বিরাজনীতিকরণ একটি শব্দ আছে, যেটা ডিপলিটিসাইজেশন। এই বিরাজনীতিকরণ একটি প্রক্রিয়া, যেটা জিওপলিটিক্স এবং আন্তর্জাতিক রাজনীতির একটা অংশগ্রহণে একটা দেশের সরকারের বা রাজনৈতিকবিদদের বাহিরে ক্ষমতাকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া। তো আমাদের দেশের মানুষ রাজনৈতিক সচেতন এবং তারা ভোট পছন্দ করে। সেই ভোটটাই আমরা বিগত সরকারে দিতে পারিনি বলে এত বড় রেভলিউশন হয়েছে 24-এর অভ্যুত্থান হয়েছে। এটাকে মনে রেখে যে অরাজনৈতিক নেতৃবৃন্দ যারা আজকে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন,
তাদের প্রতি সম্মান রেখেই বলি, বিরাজনীতিকরণের কোনো ষড়যন্ত্র মাথায় না যাতে ঢুকতে না পারে, সে কারণে পলিটিশিয়ানদের হাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেওয়ার সকল ব্যবস্থা নিতে হবে। এটাই আমাদের মুক্তির একমাত্র পথ। আপনি যদি মানুষকে মুক্ত করে দিতে চান, তাহলে আমাদের দেশে আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে হবে। দেশ ব্যুরোক্রেটস যারা, এরাই চালাবে। পুলিশই আপনার এই আইন শৃঙ্খলা রক্ষা করবে, কিন্তু আইন এবং বিধির আলোকে। সেই কারণে নির্বাচন সঠিক করে প্রজ্ঞাবান মেধাবী রাজনৈতিক নেতারা যখন রাষ্ট্রের ঢাল ধরবে, তখনই দেশ ধীরে ধীরে আগায়। আমরা আজকের আলোচনার মাধ্যমে সেই প্রত্যাশা করছি, দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং মানুষের সার্বিক নিরাপত্তায় সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবেন এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আগামীর একটি সরকার গঠন হবে। জনাব কে এম মোস্তাফিজুর রহমান, এইচ.এম. হাবিবুর রহমান এবং মাসুদ কবির, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, একই সঙ্গে আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।